গ্রামের মিঠো পথ ধরে যখন রাসেল আর জোছনা পাশাপাশি হাঁটত তখন চারপাশের পৃথিবীটা যেন থমকে যেত। তাদের কৈশোরের ভালোবাসা ছিল নদী স্রোতের মতোই স্বচ্ছ এবং দুরন্ত। স্কুলের গণ্ডি পেরিয়ে যখন তারা কলেজে পা রাখল, তাদের সম্পর্ক আরও গভীর হল। কৃষ্ণচূড়া গাছের নিচে বসে তারা ঘণ্টার পর ঘণ্টা ভবিষ্যতের স্বপ্ন বুনত। রাসেল তার ভাঙা ভাঙা গলায় গান শোনাত, আর জ্যোৎস্না খিলখিলিয়ে হাসত। রাসেল কথা দিয়েছিল, বিদেশ থেকে মাত্র কয়েকটা বছর খেটে টাকা জমিয়ে ফিরেই সে জ্যোৎস্নার হাতে পরিয়ে দেবে ভালোবাসার আংটি। জ্যোৎস্নার বাবা মা এই সম্পর্ক মেনে না নিলেও তাদের বিশ্বাস ছিল ভালোবাসা দিয়ে তারা সব জয় করে নেবে। কিন্তু নিয়তি তাদের জন্য অন্য কিছু লিখে রেখেছিল। রাসেলকে বিদেশে পাড়ি দেওয়ার মাত্র ৬ মাসের মাথায় জ্যোৎস্নার পরিবার তার উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে। পাশের গ্রামের প্রভাবশালী এবং অবস্থাপন্ন পরিবারের ছেলে কামালের সাথে তার বিয়ে ঠিক করা হয়। জ্যোৎস্না কেঁদেছিল, অনশন করেছিল, কিন্তু পাথরের মতো কঠিন পরিবারের সিদ্ধান্তের কাছে তার সমস্ত প্রতিরোধ চূর্ণ হয়ে গিয়েছিল। অবশেষে এক শ্রাবণের সন্ধ্যায় কান্নার জলে বিদায় নিয়ে তাকে স্বামীর ঘরে যেতে হয়েছিল। দ্বিতীয় পর্ব, সোনালি খাঁচার অন্ধকার। কামাল মানুষ হিসেবে খারাপ ছিল না। সে জ্যোৎস্নার সব ধরনের বৈষয়িক চাহিদা পূরণ করত, দামি শাড়ি গয়না দিয়ে তাকে ভরিয়ে রাখত। কিন্তু যে জিনিসটার জন্য জ্যোৎস্নার আত্মা কাঁদত, সেই ভালোবাসা বা মনের সংযোগ সে দিতে পারেনি। কামাল ছিল ব্যবসায়ী মানুষ, দিনরাত কাজ আর টাকা নিয়ে ব্যস্ত থাকত। জ্যোৎস্নার জন্য তার বিশাল বাড়িটা হয়ে উঠেছিল এক সোনালি খাঁচা। দিনের পর দিন একাকিত্ব আর পুরনো স্মৃতির দংশন তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। এরই মাঝে একদিন ফেসবুকের ধুলোমাখা প্রোফাইলের ভিড়ে রাসেলকে খুঁজে পায় জ্যোৎস্না। একটি সামান্য হাই দিয়ে শুরু হওয়া কথোপকথন দ্রুতই তাদের পুরনো পৃথিবীতে ফিরিয়ে নিয়ে যায়। দীর্ঘ ৫ বছর ধরে তাদের মধ্যে চলতে থাকে এক গোপন আলাপচারিতা। ভিডিও কলে একে অপরের মুখ দেখে তারা কাঁদত, হাসত এবং তাদের অপূর্ণ ভালোবাসা নিয়ে আফসোস করত। এই ভার্চুয়াল সংযোগ তাদের মরিয়া করে তোলে। ধীরে ধীরে তাদের নস্টালজিক আলাপ এক ভয়ঙ্কর পরিকল্পনায় রূপ নেয়। তারা সিদ্ধান্ত নেয়, এই বন্দিদশা আর নয়। রাসেল দেশে ফিরবে এবং জ্যোৎস্নাকে নিয়ে পালিয়ে যাবে এক নতুন ঠিকানায়, যেখানে তাদের মাঝে আর কোনো বাধা থাকবে না। তৃতীয় পর্ব, প্রত্যাবর্তন ও পরিকল্পনা। ৫ বছরের দীর্ঘ নির্বাসন শেষে রাসেল যখন দেশের মাটিতে পা রাখল, তার হৃৎস্পন্দন প্রতি মুহূর্তে বাড়ছিল। তার চোখে ভাসছিল শুধু জ্যোৎস্নার মুখ। কিন্তু বিমানবন্দর থেকে নেমে সে এক বাস্তবতার সম্মুখীন হল। ঈদের ছুটির কারণে বাস বা ট্রেনের কোনো টিকিটই অবশিষ্ট ছিল না। হতাশায় যখন সে প্রায় ভেঙে পড়েছে, তখন তার সামনে হাজির হন গ্রামেরই এক পরিচিত ভদ্রলোক। রাসেলের বাড়ি ফেরার আকুতি দেখে তার মন গলে যায়। তিনি নিজের ট্রেনের টিকিটটি রাসেলকে দিয়ে দেন, বিনিময়ে শুধু তার কিছু জিনিসপত্র তার বাড়িতে পৌঁছে দেওয়ার অনুরোধ করেন। রাসেল যখন ঠিকানা লেখা কাগজটি হাতে নিল, তার বুকের ভিটকটা যেন তোলপাড় করে উঠল। ঠিকানাটি ছিল জ্যোৎস্নার শ্বশুরবাড়ির। তার মানে সে নিজ হাতে তার প্রেমিকার জন্য উপহার নিয়ে যাচ্ছে। এই ঐশ্বরিক সংকেতে তার মন আনন্দে নেচে উঠল। ট্রেনের জানালায় রাতের অন্ধকার দেখতে দেখতে রাসেল ভাবছিল তাদের ভবিষ্যতের কথা। তারা কোথায় যাবে, কিভাবে নতুন জীবন শুরু করবে, জ্যোৎস্না কি আগের মতোই আছে, সেই মায়াবী হাসিটা কি এখনও অমলিন। এসব ভাবতে ভাবতেই তার গন্তব্য এসে গেল। স্টেশন থেকে নেমে সে একটা রিকশা নিল। জ্যোৎস্নার বাড়ি কাছাকাছি এসে রিকশা ছেড়ে দিয়ে সে পায়ে হাঁটা শুরু করল, কারণ সে চেয়েছিল এই মুহূর্তটা একান্তই তার নিজের হোক। তখন বেশ রাত। গ্রামের রাস্তা এতটাই নির্জন যে নিজের নিঃশ্বাসের শব্দও শোনা যাচ্ছিল না। অন্যদিকে জ্যোৎস্না তার স্বামীর জন্য অপেক্ষা করছিল না, বরং তার মৃত্যুর জন্য অপেক্ষা করছিল। তার স্বামী কামাল আজ রাতেই ফেরার কথা ছিল, আর এই ফেরার পথেই তাকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য সে এক শয়তানি পরিকল্পনা এঁটেছিল। কিছু ভাড়াটে খুনিকে সে মোটা অঙ্কের টাকা দিয়ে ঠিক করেছিল। তার মনে কোনো দ্বিধা ছিল না, কোনো অপরাধ বোধ ছিল না। তার মাথায় তখন একটাই চিন্তা, রাসেলকে পেতে হলে এই কাঁটাকে সরাতেই হবে। সে বারবার ফোন করে খুনিদের নির্দেশ দিচ্ছিল,
আজ রাতেই রাস্তা দিয়ে যে দামি পোশাক পরা লোকটি আসবে তাকেই শেষ করে ফেলবি, কোনো ভুল যেন না হয়। চতুর্থ পর্ব, নিয়তির অভিশাপ। রাসেল যখন জ্যোৎস্নাদের বাড়ির কাছাকাছি একটা বাঁশঝাড়ের পাশের অন্ধকার মোড়টায় পৌঁছল, তখন সে দূর থেকে ভেসে আসা ঝিঝি পোকার ডাক ছাড়া আর কিছুই শুনতে পাচ্ছিল না। হঠাৎ করেই তার মনে হলো কেউ তাকে অনুসরণ করছে। সে পেছনে ফেরার আগেই কয়েকজন ছায়ামূর্তি তাকে ঘিরে ধরল। রাসেল কিছু বোঝার আগেই তার উপর নেমে এলো নির্মম আক্রমণ। কাছে যা আছে সব দিয়ে দে, একজন গর্জে উঠল। রাসেল তার মানিব্যাগ, মোবাইল, ঘড়ি সব কিছু তাদের হাতে তুলে দিয়ে বলল, ভাই, আমার সব নিয়ে নিন, শুধু আমাকে যেতে দিন। কিন্তু তাদের উদ্দেশ্য শুধু ছিনতাই ছিল না, তাদের কাছে ছিল সুনির্দিষ্ট নির্দেশ। তারা রাসেলের কোনো কথাই শুনল না। বিদেশ ফেরত রাসেলের পরনে দামি পোশাক আর সুগন্ধি তাদের নির্দেশকে আরও নিশ্চিত করল। নির্মম প্রহারে রাসেলের শরীরটা নিস্তেজ হয়ে মাটির উপর লুটিয়ে পড়ল। তার চোখের সামনে থেকে জ্যোৎস্নার সাথে নতুন জীবন গড়ার স্বপ্নটা চিরতরে মিলিয়ে গেল। তার শেষ নিঃশ্বাসের সাথে মিশেছিল শুধু একটাই নাম, জ্যোৎস্না। পঞ্চম পর্ব, শেষের শুরু। কাজ শেষ হওয়ার খবর পেয়ে জ্যোৎস্নার মনে এক পৈশাচিক আনন্দ হল। যাক, পথের কাঁটা দূর হলো, এবার সে আর রাসেলের মাঝে কোনো বাধা থাকবে না। সে অধীর আগ্রহে রাসেলের ফোনের জন্য অপেক্ষা করতে লাগল। কিন্তু ঘণ্টা পেরিয়েও রাসেলের ফোন এলো না। তার নাম্বারে ফোন করে সে দেখল ফোন বন্ধ। জ্যোৎস্নার বুকের ভেতরটা যেন হঠাৎ করে কেঁপে উঠল। এক অজানা অশুভ আশঙ্কা তার মনকে গ্রাস করতে শুরু করল। সে আর স্থির থাকতে পারল না। শাড়ির আঁচলটা গায়ে জড়িয়ে সে পাগলের মতো ঘর থেকে বেরিয়ে দৌড় দিল সেই নির্জন রাস্তার দিকে। বাঁশঝাড়ের কাছে পৌঁছেই সে দেখল এক বীভৎস দৃশ্য। অন্ধকারেও সে চিনতে পারল তার চিরচেনা মানুষটিকে। মাটিতে নিথর হয়ে পড়ে আছে তার 5 বছরের প্রতীক্ষা, তার ভালোবাসা, তার রাসেল। ভাড়াটে লোকগুলো তখনও সেখানে ছিল। তাদের একজন জ্যোৎস্নাকে দেখে এগিয়ে এসে বলল, আপা, যেমনটা বলেছিলেন ঠিক তেমনই কাজ হয়েছে, লোকটা কোনো সুযোগই পায়নি। এই কথাগুলো জ্যোৎস্নার কানে যেন বিষাক্ত তীরের মতো বিঁধল। সে পাথরের মতো দাঁড়িয়ে রইল। যার জন্য সে তার স্বামীর বিরুদ্ধে চরম পরিকল্পনা করল, সেই পরিকল্পনার শিকার হল তার নিজেরই প্রেমিক। চারপাশের পৃথিবীটা যেন তার চোখের সামনে ঘুরতে শুরু করল। তার মুখ থেকে কোনো শব্দ বের হল না, শুধু এক আকাশ ভাঙা, বুক ফাটা আর্তনাদ সেই রাতের নিঃশব্দতাকে চিরে খান খান করে দিল। সে আর্তনাদ ভুলের, অনুশোচনার এবং এক অভিশপ্ত। গ্রামের মিঠো পথ ধরে যখন রাসেল আর জ্যোৎস্না পাশাপাশি হাঁটত, তখন চারপাশের পৃথিবীটা যেন থমকে যেত। তাদের কৈশোরের ভালোবাসা ছিল নদী স্রোতের মতোই স্বচ্ছ এবং দুরন্ত। স্কুলের গণ্ডি পেরিয়ে যখন তারা কলেজে পা রাখল, তাদের সম্পর্ক আরও গভীর হল। কৃষ্ণচূড়া গাছের নিচে বসে তারা ঘণ্টার পর ঘণ্টা ভবিষ্যতের স্বপ্ন বুনত। রাসেল তার ভাঙা ভাঙা গলায় গান শোনাত, আর জ্যোৎস্না খিলখিলিয়ে হাসত। রাসেল কথা দিয়েছিল, বিদেশ থেকে মাত্র কয়েকটা বছর খেটে টাকা জমিয়ে ফিরেই সে জ্যোৎস্নার হাতে পরিয়ে দেবে ভালোবাসার আংটি। জ্যোৎস্নার বাবা মা এই সম্পর্ক মেনে না নিলেও তাদের বিশ্বাস